হ্যালো প্রিয় ছাত্রছাত্রী, আমি আবার তোমাদের প্রিয় স্যার অপূর্ব স্যার আবার চলে এসেছি। আমাদের এর আগের দিন জীবন বিজ্ঞানের স্কুল বা পর্ষদের যে টেস্ট পেপার, সেখান থেকে একটি সেট এমসিকিউগুলো আমরা সলভ করেছিলাম। আজকে আমরা সলভ করব বিভাগ খ, যেখানে 26টি প্রশ্ন দেওয়া থাকে আর 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুযায়ী করতে হয়। তো এই উত্তরগুলো কীভাবে করব আর কীভাবে লিখব, ঠিক আগের দিনের মতো আজকেও আমরা আলোচনা করব। তো আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সকলে ঠিকঠাক পড়াশোনা করছো। হাতে আর বেশি দিন নেই, তাই প্রত্যেককে বলবো যে তোমরা যেমন পড়ে এসেছিলে, যা যা পড়েছো সেগুলো বারবার দেখো, কারণ এই সময়টা একদমই অবহেলা করা চলবে না। তাই সময় নষ্ট না করে প্রত্যেকে পড়াশোনা চালিয়ে যাও। আর কয়েকটা দিন মাত্র, আশা করি সবাই রেজাল্ট ভালো করবে। তো চল আমরা শুরু করি আজকের একটি সেট, যেটি হলো শূন্যস্থান, সত্য মিথ্যা, এলোমেলো এবং এক কথায় উত্তর। এই কটা পার্ট আমরা করব এবং কীভাবে লিখতে হবে, কীভাবে অ্যান্সার করতে হবে সেটাও আমরা দেখি। প্রথম প্রশ্ন বলছে, আয়োডিনের অভাবে ড্যাশ হরমোনের সংশ্লেষ ব্যাহত হয়। দেখো, আয়োডিন লবণের সঙ্গে যুক্ত আমরা জানি। তো আয়োডিন এর অভাবে যদি হরমোনের নাম আসে বা যুক্ত হয়, তাহলে অবশ্যই তোমরা মনে রাখবে থাইরক্সিন। ঠিক আছে? তো শূন্যস্থানে পুরো লাইন কিন্তু লিখতে হবে। শূন্যস্থানে কিন্তু আর এমসিকিউ এর মতো শুধু উত্তরটা লিখে দিলে হবে না। তো এখানে তোমাকে কী করতে হবে, পুরো লাইনটা লিখতে হবে। শূন্যস্থানে সত্য মিথ্যায়, এখানে তোমাকে পুরো লাইনটা কিন্তু লিখতে হবে। ঠিক আছে? সত্য মিথ্যায় চলে যায়, কিন্তু শূন্যস্থান, এলোমেলো, এগুলোতে পুরো লাইনটা তোমাকে লিখতে হবে। তো 1 নম্বর যে প্রশ্ন, সেখানে বলছে আয়োডিনের অভাবে কোন হরমোন এর সংশ্লেষ ব্যাহত হয়। ব্যাহত মানে হচ্ছে যে কোন হরমোন ঠিকঠাক কাজ করবে না বা খরিত হবে না। তাহলে 1 নম্বর 2-1 আমাদের হচ্ছে কী হবে উত্তরটা, থাইরক্সিন। ঠিক আছে? হরমোনের নাম হয়ে যাবে থাইরক্সিন। 2-2 বলছে, জীবের দৈহিক বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিন বহনকারী ক্রোমোজোমকে কী বলে। দেখো, দৈহিক বৈশিষ্ট্য মানে কি, দেহের বৈশিষ্ট্য বা চারিত্রিক বৈশিষ্ট্যগুলো যে বহন করবে, তার ক্রোমোজোমগুলিকে কী বলা হয়। দেখো, আমাদের দেহের মোট কোষের মধ্যে, আমাদের দেহের এক এক কোষে যে ক্রোমোজোমের সংখ্যা, সেটা হচ্ছে 46টি, আমরা সবাই জানি। এবার এই 46টি ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করেছে। 46টি ক্রোমোজোমকে 2 ভাগে ভাগ করেছে। ঠিক আছে? আর একটা হলো কি, 44টি একদিকে থাকে আর একদিকে 2টি ক্রোমোজোম থাকে। তো এই যে 44টি ক্রোমোজোম, এটাকে কি বলা হয়ে থাকে, এটাকে অটোজোম বলা হয়। ঠিক আছে? এটাকে অটোজোম বলে। আর এই যে 2 প্রকার ক্রোমোজোম থাকে, এটাকে যৌন ক্রোমোজোম বলে। যৌন ক্রোমোজোম বলা হয় বা অ্যালোজোমও বলে। ঠিক আছে? বা অ্যালোজোমও বলা হবে। তাহলে এই যে অটোজোম যে ক্রোমোজোমগুলো, অটোজোম এগুলো কী করবে, এই অটোজোম ক্রোমোজোমগুলো আমাদের যে দেহের বৈশিষ্ট্য, চারিত্রিক বৈশিষ্ট্য, সেগুলো নির্ধারণ করার কাজ করে এই বৈশিষ্ট্যগুলো। ঠিক আছে? তাহলে 2-2 অ্যান্সার হবে আমাদের কি, অটোজোম। 3 নম্বরে চলে আসি, কন্যা বর্ণান্ধ হলে পিতা কী হবে। দেখো, কন্যা যদি বর্ণান্ধ হয়,
মাতার কথা কিন্তু বলেনি। যদি কন্যা বর্ণান্ধ হয় তাহলে পিতাকে অবশ্যই বর্ণান্ধ হতেই হবে। এটা একটা চেকার বোর্ডের মাধ্যমে দেখি। ধরে নাও মাতা হচ্ছে স্বাভাবিক, ঠিক আছে, বা মাতা স্বাভাবিক হলেও চলবে না, কন্যা একজন বর্ণান্ধ আছে। বর্ণান্ধ যখন আসবে তার মানে একজনকে আক্রান্ত হতে হবে পিতা বা মাতার মধ্যে, আর একজনকে বাহক হতে হবে। এইটা কিন্তু মাথায় রাখবে। যদি আক্রান্তের কথা বলে কন্যা বা পুত্র, ঠিক আছে, কন্যা বা পুত্র যদি আক্রান্তের কথা বলে তো মাতা বা পিতার মধ্যে, পিতা যেহেতু বর্ণান্ধতায় বাহক হতে পারে না, এক্স ক্রোমোজোম বাহিত রোগ, তাই পিতা হয় স্বাভাবিক থাকবে আর নাহলে কী হবে, বর্ণান্ধ হবে। এবার পিতা, পুত্র বা কন্যা, এদের মধ্যে যদি কেউ বর্ণান্ধ হয় তাহলে অবশ্যই পিতা বা মাতার মধ্যে কেউ আক্রান্ত আছে আর কেউ বাহক হিসাবে থাকবে। এইটা মাথায় রাখবে। তাহলে এখানে কন্যা বর্ণান্ধ হলে পিতা কি হবে, কন্যা বর্ণান্ধ হলে পিতা হবে আক্রান্ত, ঠিক আছে। তাহলে 2-3 অ্যান্সার কী হয়ে যাবে, 2-3 অ্যান্সার হয়ে যাবে আক্রান্ত। 4 নম্বর বলছে উটের রক্তের আরবিসির আকৃতি ড্যাশ হওয়ায় এটি অধিক মাত্রায় জল ক্ষয় সহন করতে পারে। উটের রক্তের আরবিসির আকৃতি, তো উটের যে রক্ত হয় তার আরবিসি মানে যে রেড ব্লাড সেল, আরবিসি মানে হচ্ছে রেড ব্লাড সেল, তার যে আকৃতি হবে সেটি হবে কি কীরকম, ডিম্বাকার। মনে রাখবে ডিম্বাকার আকৃতির হয়ে থাকে। 2-4 হচ্ছে ডিম্বাকার আকৃতির হওয়ার কারণে এরা বেশি করে জল ক্ষয় সহন করতে পারে এবং বেশি করে এরা অক্সিজেন পরিবহন করতে পারে, এবং রক্তে যদি জলের অভাবও তৈরি হয় তাহলেও এই ডিম্বাকার আকৃতি হওয়ার কারণে রক্তগুলি ওই কম জলের বা কম জলযুক্ত যে রক্ত হবে সেখানেও এরা প্রবাহিত হতে পারে। তো এটা সুবিধা একটা। তারপরে বলছে বায়ু দূষণের সঙ্গে সংশ্লিষ্ট একটি ব্যাধি। বায়ু দূষণের কারণে কি রোগ, ব্যাধি মানে হচ্ছে রোগ। বায়ু দূষণের জন্য প্রথমেই আসবে আমাদের অ্যাস্থমা বা অ্যাজমা বা হাঁপানি, ঠিক আছে। তাহলে 2-5 হয়ে যাবে কি হাঁপানি। ব্রঙ্কাইটিস হতে পারে। 2-6 বলছে কি উদ্ভিদের পরাগরেণুকে -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স2 সংরক্ষণ কি বলে। সব কিছু বলে দিয়েছে তোমাকে। উদ্ভিদের পরাগরেণুকে -196 ডিগ্রি তাপমাত্রায় তরল নাইট্রোজেনের মধ্যে রেখে এক্স2 সংরক্ষণকে কি বলা হয়, কি বলা হবে, ক্রায়ো সংরক্ষণ বলা হবে, ঠিক আছে। 2-6 হচ্ছে ক্রায়ো সংরক্ষণ। এক্স2 বলেছে -196 ডিগ্রি উষ্ণতা বলেছে, তাহলে এটা হবে 2-6 হয়ে যাবে ক্রায়ো সংরক্ষণ। 2-7 কি বলছে, তো সত্য মিথ্যা। জিব্বেরেলিন হরমোন উদ্ভিদের অকাল পত্রমোচন রোধ করে। দেখো জিব্বেরেলিন হরমোন পত্রমোচন রোধ করে না। জিব্বেরেলিন হরমোনের কাজ এর আগের দিন আমি ক্লাসে বলেছিলাম, এর আগের দিন যখন এমসিকিউ সলভ করাই সেই দিন কিন্তু আমি বলেছিলাম যে কি জিব্বেরেলিন এর 3টি কাজ, একটা হচ্ছে সুপ্ত দশা ভঙ্গ, 2 নম্বর কাজ পর্ব মধ্যের দৈর্ঘ্য বৃদ্ধি, আর 3 নম্বর ফলের বৃদ্ধি। পত্রমোচন যে কাজটি সেটা করে কি পত্রমোচন রোধ করার কাজ করে সাইটোকাইনিন, ঠিক আছে। পত্রমোচন রোধ করার কাজ করে সাইটোকাইনিন। তাহলে অ্যান্সারের মধ্যে হয়ে যাবে এটা কি মিথ্যে, ঠিক আছে। 2-7 হয়ে গেল কি, 2-7 হয়ে গেল মিথ্যে, 2-7 হয়ে গেল মিথ্যে। এবার বলছে 2-8 প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে। প্ল্যানেরিয়া খণ্ডীভবন পদ্ধতিতে জনন সম্পন্ন করে, একদমই না। প্ল্যানেরিয়া কি পদ্ধতি সম্পন্ন করে, প্ল্যানেরিয়া খণ্ডীভবন তো স্পাইরোগাইরা। তো প্ল্যানেরিয়া করে কি, প্ল্যানেরিয়া পুনরুৎপাদন পদ্ধতিতে কী করে, জনন সম্পন্ন করে, ঠিক আছে। তাহলে 2-8 হয়ে যাবে মিথ্যে, এটাও মিথ্যে। YYRR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। দেখো এক ধরনের গ্যামেট মিলিয়ে কিন্তু YYR জিনোটাইপযুক্ত মটর গাছ থেকে কেবলমাত্র এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে। এক ধরনের গ্যামেট উৎপন্ন হবে না, কমপক্ষে 2 প্রকারের গ্যামেট উৎপন্ন হবে। ঘোড়ার বিবর্তনে তার খুর ও দাঁতের আকার ক্রমশ বৃদ্ধি পায়, একদম ঠিক। খুর বৃদ্ধি পেয়েছে, দাঁতের আকার বৃদ্ধি পেয়েছে, এটাও ঠিক সত্য।
জেএফএম প্রকল্প শুরু হয় পশ্চিমবঙ্গের সুন্দরবনে। না, জেএফএম জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট যে পদ্ধতি বা বন সংরক্ষণ একটা কৌশল, যেটি কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় অরণ্যের পাশে বাস করা স্থানীয় মানুষদেরকে সাহায্যে বা তাদের কাজে লাগিয়ে বা তাদের সহযোগিতায় যে একটি সংরক্ষণ কৌশল তৈরি করা হয়েছে, যাকে জেএফএম বলা হয়। এই জেএফএম পশ্চিমবঙ্গ সুন্দরবনে প্রথম হয়নি, পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি নামক অরণ্যে হয়েছে। তাহলে এটাও ভুল। পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের আরাবাড়ি নামক অরণ্যে প্রথম দেখা গেছে জেএফএম, বা প্রথম তৈরি হয়েছে এএফএম, জেএফএম। 2-12 বলছে ফ্লেক্সর পেশি পরপর অবস্থিত দুটি অস্থিকে কাছাকাছি আসতে সাহায্য করে। অবশ্যই ফ্লেক্সর পেশিগুলো এই যে কাছাকাছি আসতে, কি হাতগুলো যে কাছাকাছি আসলো, এখানকার পেশি আর এখানকার পেশি কী হলো, কাছাকাছি চলে আসে। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাচ্ছে সত্য। তাহলে 2-7 হলো মিথ্যা, 2-8 হচ্ছে এবার মিথ্যা। তো সবগুলো কারণ কিন্তু আমি বলে দিলাম তোমাদেরকে, যে মিথ্যা তো কেন মিথ্যা। ঠিক আছে, এটাও এইভাবেই তোমরা পড়বে, এইভাবে আমি ক্লাসগুলো করাবো। চলে আসে বাম ডান স্তম্ভে। বাম ডান স্তম্ভে 2-13 হচ্ছে 2-13 কি বলছে, অন্ধবিন্দু। 2-13 বলছে অন্ধবিন্দু। এবার অন্ধবিন্দুর সঙ্গে কোন কথাটা মিলছে সেটা তোমাকে কিন্তু পাশাপাশি লিখতে হবে। পরাগ বাহকের প্রয়োজন হয়, অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, কোষপাত গঠন, বৃহৎ কোলয়েড সমন্বয়, রেটিনা অপটিক নার্ভ সংযোগ স্থল। এইটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে এইখানে 2-13 সঙ্গে সামনাসামনি তোমাকে লিখতে হবে, এর সামনাসামনি লিখতে হবে ওমা। ঠিক আছে, দিয়ে বাকি অ্যান্সারটুকু রেটিনা ও অপটিক নার্ভ সংযোগ স্থল, রেটিনা ও অপটিক স্নায়ুর সংযোগ স্থল, রেটিনা ও অপটিক স্নায়ু সংযোগ স্থল। তারপরে কি বলছে, ইতর পরাগযোগ। খুবই সহজ। ইতর পরাগযোগে ক হচ্ছে অপশন, ইতর পরাগযোগে বাহকের প্রয়োজন হয়। এইভাবে তোমাকে লিখতে হবে। 2-14 ইতর পরাগযোগ, ইতর পরাগযোগ কি ক নম্বর অপশন। কি বলছে, ক নম্বর অপশনে পরাগ বাহকের প্রয়োজন হয়। তাহলে অবশ্যই ইতর পরাগযোগে পরাগ বাহকের প্রয়োজন হয়। ঠিক আছে, 2-15 কি বলছে, রোলার জীব এটা একটা আমাদের কি প্রকট বৈশিষ্ট্য, আমাদের ক্ষেত্রে যে প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাচ্ছে। তাহলে এটা কোথায় আছে দেখি প্রকট বৈশিষ্ট্য। তো রোলার জীব অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, কোষপাত গঠন, বৃহৎ কোলয়েড সমন্বয়, অঙ্গের ব্যবহার অবয়ব সূত্র নাকি প্রাকৃতিক নির্বাচন। তাহলে রোলার জীব কী হয়েছে আমাদের, অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। এটা বৈশিষ্ট্য যেহেতু, তাহলে রোলার জীব হয়ে যাচ্ছে অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, রোলার জীব কী হবে, কত নম্বর অপশন, অপশন নাম্বার ঘ, অপশন নাম্বার অটোজোম দ্বারা খ, অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত, অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত। ঠিক আছে, তারপর বলছে ডারউইনের সঙ্গে কোন কথাটা সংযুক্ত। তো ডারউইনের সঙ্গে কোন কথাটা সংযুক্ত, ডারউইনের সঙ্গে প্রাকৃতিক নির্বাচন কথাটা সংযুক্ত। ঠিক আছে, ডারউইনের সাথে 2-16 ডারউইন এর সাথে কি কোন কথা যুক্ত, অপশন নাম্বার 6। এইভাবেই তোমাকে লিখতে হবে কিন্তু, ডারউইনের সঙ্গে কোন কথা যুক্ত, ডারউইনের সঙ্গে প্রাকৃতিক নির্বাচন। ঠিক আছে, প্রাকৃতিক নির্বাচন কথাটা যুক্ত। হ্যাঁ, কোয়াসার্ভেট বুঝতে পারছি আমরা, বৃহৎ কোলয়েড সমন্বয়, কোয়াসার্ভেট হয়ে যাবে বৃহৎ কোলয়েড সমন্বয়। আর সাইটোকাইনেসিস কোষপাত গঠন, একদম ঠিক, সাইটোকাইনেসিস কোষপাত গঠন।
চলে আসবে লাস্ট আমাদের ধাপ, একটি বাক্যে উত্তর দাও। দেখো বলছে 2-19, কী বলছে 2-19? 2-19 এইভাবেই তোমাকে লিখতে হবে। বিসদৃশ শব্দ, এখানে অনেকে গণ্ডগোল করে যে বিসদৃশ মানে হচ্ছে কোনটা অমিল, কোনটা মিলছে না। 4টে লাইন আছে, 4টে শব্দ থাকবে, 4টে শব্দ আছে, টিএসএইচ, জিটিএইচ, সিএসএফ আর এসিটিএইচ, এর মধ্যে কোনটা অমিল আছে, ঠিক আছে? তো অমিল বের করার জন্য তোমাকে কিন্তু কারণ বের করতে হবে। আমি 4টে শব্দের মধ্যে আমি একটাকে আলাদা করব, তো কারণ তো জানতে হবে, কারণ তো অবশ্যই থাকতে হবে। তা কারণ না থাকলে, কারণ না পেলে তুমি আলাদা করবে কীভাবে? তাই দেখো টিএসএইচ, জিটিএইচ আর এসএটিএইচ এই তিনটে হচ্ছে হরমোন, কিন্তু সিএসএফ এটা কিন্তু হরমোন নয়। তাহলে সিএসএফ হয়ে যাবে আমাদের অ্যান্সার। তাহলে লিখবো কীভাবে? তোমাকে লিখতে হবে বিসদৃশ শব্দটি হলো, বিসদৃশ শব্দটি হলো সিএসএফ, এইভাবে লিখবো, ঠিক আছে? চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী? তা চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্কটা কী? তো চোখে আচ্ছা 2019 এর অ্যান্সার কী করে করতে হবে? দেখো বলছে বিসদৃশ শব্দটি বেছে লেখো। বিসদৃশ শব্দটি বেছে লেখো। বিসদৃশ মানে হচ্ছে কি, যেটা আলাদা, সেটা তোমাকে লিখতে হবে। এবার আলাদা করার কারণও তোমাকে বের করতে হবে, কারণ তোমাকে বের করতে হবে, ঠিক আছে? খুঁজতে হবে, পড়ে বুঝে খুঁজতে হবে। টিএসএইচ, জিটিএইচ, সিএসএফ আর এসএটিএইচ। তো যদি একটু খেয়াল করো তাহলে দেখতে পাবে টিএসএইচ, জিটিএইচ আর এসিটিএইচ এই তিনটে হচ্ছে প্রাণীর হরমোন। সিএসএফ কিন্তু প্রাণী হরমোন নয়, ঠিক আছে? তাহলে উত্তর আমাদের কী হবে? লিখতে হবে বিসদৃশ, বিসদৃশ শব্দটি হলো সিএসএফ, এইভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। 2-20 বলছে চোখের উপযোজনের সঙ্গে লেন্সের সম্পর্ক কী? দেখো লেন্স উপযোজন যখন ঘটে, লেন্স তখন সংকুচিত এবং প্রসারিত হয়, এটাই হচ্ছে সম্পর্ক। যে উপযোজন ঘটার সঙ্গে সঙ্গে লেন্স, চোখের লেন্সের আর কি পরিমার্জন ঘটে। পরিমার্জন মানে হচ্ছে লেন্স, লেন্স আর সময় মতো একবার সংকুচিত হয় আর একবার প্রসারিত হয়, এটা তোমাকে লিখতে হবে, যার ফলে উপযোজন প্রক্রিয়াটা ঘটে। এবার হচ্ছে নিচের প্রথম শব্দ জোড়টি সম্পর্ক বুঝে দ্বিতীয় শব্দ জোড়াটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও। তো এরকম প্রথম জোড় দেওয়া আছে, এটা বুঝতে হবে একটু, অনুপাত আকারে, সমানুপাত আকারে দেওয়া রয়েছে। তো শাখা কলম জবা, ঠিক আছে? শাখা কলম অর্থাৎ জবা গাছের মধ্যে শাখা কলম ঘটে, বা শাখা কলমের মাধ্যমে বংশবিস্তার ঘটানো হয় কিসে? জবার মধ্যে। তাহলে আম বলেছে, তা আম কোন প্রকার কলম হবে? তাহলে তোমাকে লিখতে হবে এরকম শাখা কলম 2-21 কি শাখা কলম জবা সমানুপাত, এইখানে শূন্যস্থান থাকবে, যার উপরে লিখতে হবে তোমাকে জোড় কলম, ঠিক আছে? জোড় কলম দিয়ে আবার আম, জোড় কলম আম, এইভাবে তোমাকে অ্যান্সারটা লিখতে হবে। তারপরে বলছে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজনের ফিনোটাইপিক অনুপাত কত? কত বড় করে লাইনটা বলেছে, এক কথা বলছে যে দ্বিসংকর জননের ফিনোটাইপিক অনুপাত কত? তো দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত কত রয়েছে? সবাই জানি আমরা দ্বিসংকর জননের ফিনোটাইপ অনুপাত হচ্ছে কত? 9:3:3:1। তো এটাকে ভাষায় লিখতে হবে, ঠিক আছে? যে মেন্ডেলের দ্বিসংকর জননের পরীক্ষায় ভাষায় লিখতে হবে, পুরো লাইনটা লিখতে হবে। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত দ্বিতীয় অপত্যজোড় ফিনোটাইপিক অনুপাত হবে 9:3:3:1। বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য। দেখো বর্ণান্ধতার জন্য দায়ী জিন, তাহলে বর্ণান্ধতার দায়ী জিন কোন ক্রোমোজোমে থাকে? যৌন ক্রোমোজোমে। তো যৌন ক্রোমোজোমের বৈশিষ্ট্য কী? লিঙ্গ নির্ধারণে সাহায্য করবে, এটাই। তো বর্ণান্ধতার জন্য দায়ী জিনটির একটি বৈশিষ্ট্য। তো
তো জিন এর একটি বৈশিষ্ট্য, অর্থাৎ জিন কী করবে, তো জিনগুলো বর্ণাঢ্যতার জন্য দায়ী জিন, তার কাজ কি, তার কাজ হচ্ছে বর্ণ নির্ধারণ করা, যে কোন কী বর্ণ রয়েছে। এই জিনগুলোর মাধ্যমেই আমরা কী করি, বর্ণ চিনি, কোনটা রং কী আছে, এই রঙগুলো আমরা চিনতে পারি। তাহলে এটা একটা বৈশিষ্ট্য হয়ে গেল। বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়? দেখো, বিভিন্ন মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের গঠন থেকে কি বোঝা যায়, তাহলে কী বোঝাবার জন্য আলোচনাটা করেছিল? অভিব্যক্তি, ঠিক আছে। অর্থাৎ বিভিন্ন প্রাণী যে ও প্রায় বা সিমিলার রয়েছে হৃৎপিণ্ডের গঠনে, তারা একই রকম প্রাণী থেকে অভিব্যক্তি বোঝার চেষ্টা করা হয়েছে। মেন কথা, অভিব্যক্তি বোঝানোর জন্য হৃৎপিণ্ডের গঠন সম্পর্কে বলা হয়েছে। হয়ে গেল। 2.25 কী বলছে, যে নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি অপর একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বার করো এবং লেখো। তার মানে এখানে প্রশ্নটা এরকম হচ্ছে যে 4টে এখানেও শব্দ আছে, 4টে শব্দের মধ্যে একটা শব্দর ভেতরেই 3টে জিনিস লুকিয়ে রয়েছে। মানে এক কথা হচ্ছে যে একটা মেন পয়েন্ট আছে, তাকে ভাঙলে বাকি 3টে পয়েন্ট পাওয়া যাবে, তার ভিতরেই সেগুলো লুকিয়ে রয়েছে। তো এটা কী করে কোথায় পাচ্ছি? দেখো, বলছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ আর কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো এই যে 4টে শব্দ, কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার, টাইফয়েড, জল দূষণ, কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য। তো জল দূষণের কারণেই তো টাইফয়েড হয়, জল দূষণেরই একটি কারণ হচ্ছে কারখানা থেকে উৎপন্ন তরল বর্জ্য, আবার জল দূষণেরই একটি কারণ হচ্ছে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার। ঠিক আছে, তাহলে আমাদের উত্তর হবে কোনটা, জল দূষণ। পিবিআর এর পুরো নাম কি, এটা আমরা সবাই জানি। পিবিআর এর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। পিবিআর এর পুরো নাম হচ্ছে পিবিআর এর পুরো নাম হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। ঠিক আছে, এই হলো আমাদের 26টি প্রশ্ন সমাধান। এবার এরপরে আমরা অন্য একটি সেটের এমসিকিউ আর এসএকিউ এগুলো আমরা সলভ করব। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।